আজ পূর্ণিমা। রান্না করতে করতে ঘরের জানালা দিয়ে একবার আকাশের দিকে তাকালো শিখা। আকাশে পূর্ণচন্দ্র বিরাজমান। পূর্ণিমার রাত তার বরাবরই খুব প্রিয়। আকাশের চাঁদের দিকে তাকালে মনটা কেমন ভালো হয়ে যায়। এমনই এক পূর্ণিমার রাতে সে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিল রতনের সাথে। তবে আজ সে সুখী। স্বামী, সন্তান, সংসার সব নিয়ে আজ সে পরিপূর্ণ। ভালো থাকার অনুভূতি, ভালো লাগার অনুভূতি সব নিয়ে মনটা বেশ খুশি খুশি। আজ বেশ অনেক কিছু রান্না করেছে শিখা। ছেলের পছন্দের চিকেন, রতনের পছন্দের সবজি দিয়ে ডাল, আলু পোস্ত। ছেলে পিকু ঘরে খুব মন দিয়ে পড়ছে। পড়াশোনাতে পিকু বরাবরই খুব ভালো। স্কুলের শিক্ষকরা তো ওর প্রশংসায় পঞ্চমুখ। শিখা তো বেশি দূর পড়াশোনা করতে পারেনি। 11 ক্লাসে পড়াকালীন রতনকে ভালোবেসে বাড়ি থেকে বেরিয়ে এসে বিয়ে করেছিল। আর রতনের বাবা মারা গিয়েছিল খুব ছোটবেলায়। রতন খুব ভালো ফুটবল খেলতো। পেটানো শরীর, প্রায় 6 ফুটের মতো উচ্চতা, এক মাথা ঝাঁকড়া চুল। পাড়ার মাঠে যখন রতন বল নিয়ে দৌড়তো, শিখা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতো রতনের দিকে। ফুটবল নিয়ে ব্যস্ত থাকতো, তাই পড়াশোনাতে মন তেমন কোনোদিনই ছিল না রতনের। এরপর হঠাৎ করেই রতনের মা মারা যায়। ফুটবল, পড়াশোনা সবই বন্ধ হয়ে যায়। গাড়ি চালাতে জানতো, তাই পাড়ার বাবলুদা রতনকে স্কুলের একটা গাড়ি চালানোর দায়িত্ব দেয়। বাবলুদার অনেকগুলো স্কুলের গাড়ি ছিল, তারই মধ্যে একটা চালাতো রতন। মাসিক মাইনে খুব একটা বেশি দিত না বাবলুদা, তবে ওদের দুজনের বেশ চলে যেত। তারপর ওদের দুজনের জীবনে এলো পিকু। খরচ একটু করে বাড়তে লাগলো। যদিও শিখা খুব বুঝেই সংসার চালাতো। ছোট থেকেই পিকুর চাহিদা ছিল খুব কম। নিজে থেকে কখনো কিছু বায়না করেনি। কিন্তু আজ প্রায় 8 মাস হলো রতন বাবলুদার স্কুলের গাড়ি চালানো ছেড়ে তাদের বাড়ি থেকে একটু দূরে থাকা তপতী ম্যাডামের গাড়ি চালাচ্ছে। শিখা শুনেছে তপতী ম্যাডাম কোনো এক বেসরকারি সংস্থায় খুব উচ্চ পদে কাজ করে। দূর থেকে শিখা 2 একবার দেখেছে তপতী ম্যাডামকে। দূর থেকে দেখলেই বোঝা যায় এককালে যথেষ্ট সুন্দরী ছিলেন উনি। এখন বয়স মধ্য 40 ছুঁই ছুঁই। বর থাকে বিদেশে, সে নাকি মস্ত বড় ডাক্তার। ছেলেও থাকে বোর্ডিংয়ে। তপতী ম্যাডাম মাইনে অনেকটা বেশি দেয় রতনকে। ফলে কয়েক মাস হলো শিখার সংসারে এসেছে আর্থিক সচ্ছলতা। তবে কাজের চাপ বেড়েছে রতনের বেশ কয়েক গুণ। ফিরতে অনেক রাত হয়ে যায়। অবশ্য বেশিক্ষণ সময় থাকতে হয় বলে ম্যাডাম মাইনে ছাড়াও অতিরিক্ত কিছু টাকা দেন। কয়েকটা ভালো জামা প্যান্ট দিয়েছেন রতনকে। আজও রতনের ফিরতে দেরি হচ্ছে। রাত 10টা বেজে গেল। রান্না শেষ করে বসে আছে শিখা। রতন ফিরলে একসাথে সকলে খেতে বসবে। 11টা বেজে গেল, এখনো রতন ফিরল না। ছেলেকে খাইয়ে শুইয়ে দিয়ে শিখা অপেক্ষা করছে রতনের জন্য। কিছুক্ষণ পর ফিরল রতন। এসে বেশ জড়ানো গলায় রতন বলল, আজ আর খাবো না। ম্যাডামের অফিসে একটা মিটিং ছিল, তাই দেরি হয়ে গেল। ওখানে খেয়েছি, তুমি খেয়ে নাও। এবার শিখা একটু অভিমানের সুরে বলল, অনেক কিছু রান্না করেছিলাম, তুমি খাবে না? একটুখানি অন্তত খাও আমার সঙ্গে। না না, আমার পেট ভর্তি, তুমি খাও, বলেই জামা কাপড় ছেড়ে শুয়ে পড়ল। শিখা খেলো কিনা সেটুকু দেখার পর্যন্ত অবকাশ হলো না রতনের। বেশ মন খারাপ নিয়ে শুতে গেল শিখা। ঘুমন্ত ছেলের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়ল। সকালবেলায় শিখা দেখল রতন ব্যাগ নিয়ে নিজের জামা প্যান্ট গোছাচ্ছে। শিখা অবাক হয়ে জিজ্ঞাসা করল,
তুমি কোথায় যাচ্ছ? আমাকে তো কিছু বলনি। রতন বলল, ম্যাডামকে অফিসের কাজে দিল্লি যেতে হচ্ছে, আমাকেও সঙ্গে যেতে হবে। কয়েকদিন লাগবে, টাকা পয়সা তো রইল, তোমরা কদিন চালিয়ে নিও, সাবধানে থেকো, আর দরকার পড়লে আমাকে ফোন করো। বলেই বিদ্যুৎ গতিতে ঘর থেকে বেরিয়ে গেল রতন। শিখা কিছু জিজ্ঞাসা করার অবকাশই পেল না। ম্যাডাম দিল্লি যাবে, সে তো নিশ্চয়ই ট্রেনে বা প্লেনে। রতনের কি প্রয়োজন সেখানে? কেমন যেন সব এলোমেলো লাগছে শিখার। রতন মিথ্যে বলে অন্য কোথাও যাচ্ছে না তো? পরের দিন এমনি হাজারো চিন্তা মাথায় নিয়ে বাজারে গেল শিখা। অন্যমনস্কভাবে বাজার করতে করতে শিখার সঙ্গে দেখা হয়ে গেল বেবিদির। বেবিদি তপতি ম্যাডামের বাড়ি রান্না করে, ঘরের বাকি সব কিছু কাজ করে। ইশারা করে বাজারের একদিকে শিখাকে ডেকে নিয়ে গেল বেবিদি। বেশ কৌতূহলী দৃষ্টি নিয়ে শিখার দিকে তাকিয়ে বেবিদি জিজ্ঞাসা করল, রতন বাড়িতে নেই কয়েকদিনের জন্য, তাই না? অবাক হয়ে শিখা জিজ্ঞাসা করল, তুমি কি করে জানলে? চোখ কান খোলা রাখলে সবই জানা যায়। তোর কখনো মনে হয়নি ম্যাডাম তো ফেরেন 7টার মধ্যে, তাহলে রতনের ফিরতে রোজ এত রাত্রি হয় কেন? ম্যাডাম একদিন সন্ধ্যার দিকে আমাকে যেতে বারণ করে দিয়েছিল, আমি ভুল করে চলে গিয়েছিলাম। ম্যাডাম গেটটা খুলে খাবার ডেলিভারি নিচ্ছিল। আমি গেটের ফাঁক দিয়ে স্পষ্ট রতনকে দেখতে পেলাম ম্যাডামের বিছানাতে, গায়ের জামা খোলা। সকালেও আমি 2-1বার দেখেছি গাড়ির চাবি নিতে ও ম্যাডামের বেডরুমে ঢুকে যায়। পায়ের তলা থেকে মাটিটা ক্রমশ সরে যেতে লাগলো শিখার। মনে হচ্ছে প্রবল একটা ঝড়ে তার সাজানো সুন্দর সংসার তাসের ঘরের মতো তারই সামনে ভেঙে পড়ল। রতনকে সে অন্ধের মতো বিশ্বাস করেছিল, ভরসা করেছিল তার নিজের ভালোবাসার উপর। কয়েকদিন পর রতন ফিরে আসতে শিখা অনেক অনুরোধ করল ম্যাডামের কাজ ছেড়ে অন্য কোনো গাড়ি চালানোর কাজ নিতে, কিন্তু না, শিখার কোনো কথাই শুনল না রতন। স্পষ্ট জানিয়ে দিল ম্যাডামের কাজ সে ছাড়বে না। শিখার ইচ্ছে হলে সংসারে থাকবে, না হলে থাকবে না। খাওয়া বা পড়ার কোনো অভাব তো রতন রাখেনি শিখার বা ছেলের। তাই রতনের কোনো কাজে যেন শিখা বাধা না দেয়, এই ছিল রতনের বক্তব্য। না, কোনো আপোষ করেনি শিখা। শিখা বুঝেছিল বিশ্বাসেই ফাটলটা সব থেকে বেশি ধরেছে, বাকিগুলো তাও চেষ্টা করলে মিলিয়ে দেওয়া যেত। কিন্তু এই ফাটলটা মেলাতে গেলে আবার সেই হাত কাটবে নিজেরই। হয়তো মুখ বন্ধ করে রতনের কাছে থেকে গেলে তার আর তার ছেলের খাওয়া পড়ার অভাব হতো না। তবুও আত্মসম্মান বজায় রেখে ছেলে পিকুকে নিয়ে রতনের বাড়ি ছেড়েছিল শিখা। নিজের মা বাবার কাছে ফিরে যাওয়ার রাস্তাও খোলা ছিল না। একটা আয়া সেন্টারের মাধ্যমে পাড়ারই একটি বাড়িতে আয়ার কাজ নিয়েছিল শিখা। একজন প্যারালাইজড হয়ে যাওয়া বয়স্কা মহিলার সারা দিনের দেখাশোনার কাজ। ছেলেকে নিয়ে একটা 1 কামরার ছোট ঘর ভাড়া করেছিল। সেখান থেকেই শুরু হয়েছিল মা আর ছেলের কষ্ট করে কিন্তু মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াই। পিকুও চেষ্টা করছিল মন দিয়ে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে। পড়াশোনার মাঝে মাঝে শিখাকে বাড়ির কাজে সাহায্য করত পিকু। মায়ের এই লড়াইটা সে অন্তর দিয়ে বুঝত। তার এই লড়াইয়ে আরো একজন মানুষকে পাশে পেয়েছিল শিখা, তাদের পাড়ার বয়স্ক অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জন বাবু। বয়স্ক বুদ্ধিমান মানুষ, শিখার বাড়ি ছাড়ার কারণটা সহজেই উপলব্ধি করেছিলেন। রঞ্জনবাবু পাড়ার অনেক গরিব ছেলে মেয়েদেরই বিনা পয়সায় পড়াতেন। তেমনি শিখার ছেলে পিকুকেও বিনা পয়সায় পড়ানো শুরু করলেন। প্রয়োজনে খাতা, পেন, বই সব কিছু কিনে দিতেন। যদিও আয়ার কাজ করে
বাড়ি ভাড়া দিয়ে খাওয়া দাওয়া, ছেলের পড়াশোনার খরচ সব মিলিয়ে বেশ হিমশিম খাচ্ছিল শিখা। একটু ভালো খাবার ছেলেটাকে দিতে পারে না শিখা। ওই ডাল ভাত খেয়েই চলছিল তাদের জীবন। একটু বাড়তি রোজগারের চেষ্টা করে যাচ্ছিল শিখা। ছেলেটার বেড়ে ওঠার সময় ওকে একটু পেট ভরে খেতেও দিতে পারে না, যদিও ছেলের মুখে কখনো কোনো অভিযোগ নেই। সামান্য ডাল ভাত হাসি মুখে খেয়ে নেয়। মায়ের পাশে পাশে থাকে সর্বক্ষণ। আয়া সেন্টারের দিদিকে সব কথা বলায় ওই দিদি ম্যাসাজ করা শিখিয়ে দেয় শিখাকে। বলে, আজকাল বাড়িতে গিয়ে ম্যাসাজ করার জন্য অনেক মহিলাই ম্যাসাজ করতে পারে এমন মেয়ে চান আমার কাছে। সপ্তাহে 1 দিন বা 2 দিন করে গিয়ে করতে হয়। সেই মতো শিখাকে 1-2 বাড়িতে ম্যাসাজ করার কাজ দেয় ওই আয়া সেন্টারের দিদি। আয়ার কাজ শেষ করে তারপর শিখা যায় ওই সব বাড়িতে ম্যাসাজ করতে। তবে বড্ড ক্লান্ত লাগে শিখার আজকাল, যদিও মুখে সে কোনোভাবেই প্রকাশ করে না সেসব ছেলের কাছে। একদিন হঠাৎ রাস্তায় দেখা হয় তৃষাদির সাথে। বাজারের কাছে একটা বিউটি পার্লার আছে তৃষাদির। আগে পার্লারটা অবশ্য ছোট ছিল, তবে এখন তৃষাদি পার্লারটাকে বড় করেছে। তৃষাদি কাছে এসে মিষ্টি হেসে শিখাকে বলে, তুই তো শুনছি খুব ভালো ম্যাসাজ করিস এখন, একদিন আমার পার্লারে আয় না। কথা আছে তোর সাথে। শুধু আয়ার কাজ করে কি উচ্চশিক্ষার খরচ চালাতে পারবি ছেলের? দেখি যদি তোর একটু অতিরিক্ত আয়ের ব্যবস্থা করতে পারি। সেদিন তৃষাদির কথায় বেশ আন্তরিকতার ছোঁয়া পেয়েছিল শিখা। মনের মধ্যে অনেক আশা নিয়ে শিখা ঠিক তার 2 দিন পরেই দেখা করে তৃষার সঙ্গে। তৃষা বলল, আমার পার্লারে ম্যাসাজও করা হয়। পার্লারের পেছনে একটা ছোট ঘর আছে, সেখানে সব মহিলারা ম্যাসাজ করান। তুই যদি আমার পার্লারে কাজ করিস, আমি তোকে ঘন্টাতে পেমেন্ট করব। তোর রোজগার ভালো হবে। তুই আয়ার কাজ ছেড়ে দিতেই পারিস। ওই তো বিছানায় শোয়া বয়স্ক মানুষের প্রতিদিন মলমূত্র ঘাঁটতে হয় তোকে। না গো তৃষাদি, কাজ তো কাজই, ভালোবেসে করলেই হলো। আসলে আমার একটু বেশি টাকার দরকার। ছেলেটা বড় হচ্ছে, পড়াশোনার খরচ বাড়বে, সেই জন্য। ঠিক আছে, তুই কাল থেকেই চলে আসিস। 1 সপ্তাহ বেশ ভালো কাজ করলো শিখা। হাতে বেশ অনেকগুলো টাকাও এলো। তবে ম্যাসাজ করার ঘরটা খুব ছোট, আর ওই ঘরের পেছনের দিকে একটা দরজা আছে, সেখান দিয়ে বেরিয়ে যাওয়া যায়। সেটা জানতো না শিখা। একদিন রাস্তায় শিখার সঙ্গে রঞ্জনবাবুর দেখা হলো। শিখা জিজ্ঞাসা করল, ছেলে কেমন পড়াশোনা করছে কাকাবাবু? রঞ্জনবাবু বললেন, খুব ভালো, তোর ছেলের চেষ্টার কোনো ত্রুটি নেই। কিন্তু তুই এখন এই সময়, তুই আজকে কাজে যাসনি? তোর কি শরীর খারাপ? না কাকাবাবু, আমি এখন তৃষাদির বিউটি পার্লারে কাজ করি। টাকা অনেক বেশি দেয় তৃষাদি। এত বছর তো আপনাকে পড়াশোনার জন্য কিছু দিতে পারিনি, এবার হয়তো পারবো। রঞ্জনবাবু গম্ভীর মুখ করে চলে যান, কোনো উত্তর না দিয়ে। শিখাও একটু অবাক হয়ে বাড়ি ফেরে। এরপর একদিন পার্লারে গিয়ে ম্যাসাজ রুমে ঢুকে অবাক হয়ে যায় শিখা। সেখানে একজন মহিলার পরিবর্তে একজন পুরুষ কাস্টমার শুয়ে আছে। পাশে দাঁড়িয়ে আছে তৃষাদি। এটা তো লেডিস বিউটি পার্লার তৃষাদি, তাহলে এখানে উনি কেন? আরে বাবা, ম্যাসাজ করা নিয়ে তো কথা। পুরুষ কাস্টমার হলে অসুবিধের কি আছে? পুরুষ কাস্টমারদের ক্ষেত্রে তুই ডবল পেমেন্ট পাবি, আর কাস্টমার খুশি হলে কিছু অতিরিক্ত পেতে পারিস। তুই কাজ শুরু কর, সব বুঝে যাবি আস্তে আস্তে। তৃষা শিখার কানের কাছে গিয়ে আস্তে আস্তে কথাগুলো বলল। শিখার অবশ্য বুঝতে আর এখন কিছু বাকি রইল না। শিখা তৃষার চোখের দিকে দৃঢ়ভাবে তাকিয়ে মাথাটা সোজা রেখে বলল, আমি গরিব হতে পারি, টাকার দরকার আমার থাকতে পারে, তবে অসৎ পথে উপার্জন করতে চাই না।
তোর বর রতন কি সৎপথে অর্জন করে এত টাকা? তোর বর যদি করতে পারে, তোর অসুবিধে কোথায়? আর এই কথা তো কেউ জানতে পারবে না। আমার পার্লারে অনেক মেয়ে কাজ করে। বেশ উত্তেজিত হয়ে কথাগুলো বলল তৃষা। সেই জন্যই তো বরের বাড়ি ছেড়ে ছেলেকে মানুষ করার লড়াইটা একলা করছি। তখনও নিজের আত্মসম্মান বিসর্জন দিইনি, আজও দেব না। লড়াই চালিয়ে যাব। আমি তোমার পার্লারের কাজ আর করব না। আমি চললাম। কথাগুলো বলে ঝড়ের গতিতে বেরিয়ে এলো শিখা পার্লার থেকে। চোখ দিয়ে জল বেরিয়ে এলো। গরিব বলে মানুষের কি ইচ্ছে অনিচ্ছে আত্মসম্মান বলে কিছুই থাকবে না? চাইলেই তাকে অপমান করা যায়? অর্থ দিয়ে সবটা কিনে নেওয়া যায়? অর্থের এত জোর? মনটা বেশ ভারাক্রান্ত হয়ে গেল শিখার। বাড়ি ফিরে ছেলেকে শুধু বলল পার্লারের কাজটা সে ছেড়ে দিয়েছে। তারপর ক্লান্ত অবসন্ন দেহে ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভাঙতেই শিখা দেখল রাত্রি 11টা বাজে। ঘরে ছেলে পিকু কোথাও নেই। কোথায় গেল? উঠে বসতেই শিখা দেখল পিকু একটা ভাতের হাঁড়ি আর দুটো থালা নিয়ে রান্নাঘর থেকে ঘরে এলো। ঘরে এসে বেশ আবেগমাখা গলায় পিকু বলল, মা, তুমি ঘুমিয়ে পড়েছিলে, তাই আমি একটু আলু সেদ্ধ ভাত রান্না করেছি, ওঠো খেয়ে নাও। তারপর থালাতে ভাত নিতে নিতে বলল, মা, তুমি ভেঙে পড়লে আমি কি করে লড়াই করব বলো? তুমি তো আমার শক্তি, তুমি তো আমার প্রেরণা। আমরা ঠিক জিতে যাব মা। শিখার আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তবে এবারে সেটা খুশির অশ্রু। পিকু বলল, মা, তোমাকে একবার রঞ্জন স্যার ডেকেছেন। শিখা রঞ্জনবাবুর বাড়িতে গিয়ে বেশ কুণ্ঠিত হয়ে বলল, কাকাবাবু, আমি পার্লারের কাজটা ছেড়ে দিয়েছি, তাই আর হয়তো টাকা দিতে। রঞ্জনবাবুর মুখটা হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। মাঝপথেই শিখাকে থামিয়ে দিয়ে বললেন, আমি তোকে যে জন্য ডেকেছিলাম সেটা আগে বলি। টাকার জন্য ডাকিনি। আজ পিকুর স্কুলের প্রধান শিক্ষকের সাথে আমার দেখা হয়েছিল। উনি আমাকে বললেন, স্যার, পিকুকে আপনি ভালো করে পড়াশোনা দেখাচ্ছেন, তাও যদি কোনো দরকার হয় আমাদের স্কুলের সব শিক্ষকেরা ওকে সাহায্য করতে রাজি। বোর্ডে ও খুব ভালো রেজাল্ট করবে বলেই আমাদের স্কুলের সকল শিক্ষকের ধারণা। তাই ওর মাকে বলে দেবেন, পিকুর পড়াশোনার সমস্ত দায়িত্ব আমাদের স্কুলের সব শিক্ষকের। শুধুমাত্র ওর জন্যই আজ কুইজ কম্পিটিশনে আমাদের স্কুল জেলার মধ্যে প্রথম হয়েছে। এটাই বলবো বলে তোকে ডেকেছিলাম। তুই পার্লারের কাজটা ছেড়ে দিয়েছিস শুনে আমি মনে খুব শান্তি পেলাম। একটা ছোট পার্লার চালিয়ে সৎ পথে উপার্জন করে যে অত বড় বাড়ি, অত দামি গাড়ি কেনা যায় না, সেটা আমি খুব ভালো করেই জানি। তাই আজ তোকে আমি শুধু আশীর্বাদ করব না, তোর আর তোর ছেলের এই সংগ্রামের জন্য রইল আমার সংগ্রামী অভিনন্দন। লোভী আর অসৎ মানুষের বিরুদ্ধে তাদের এই লড়াই জারি থাক। আমার বিশ্বাস তোরা একদিন ঠিক জিতে যাবি। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।